স্যার গুরুদাসের ওপর যে কন্ট্রোভার্সিটা বেশ সেটা জোর করে কিছু মানুষ তৈরি করেছে। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের পরে আমি বিদ্যাসাগরকে সবচেয়ে বেশি সম্মান করি। স্বামীজি যারা বিখ্যাত বাঙালি তার সঙ্গে স্বামীজির যোগাযোগ হয়েছে জগদীশ চন্দ্র বোস। নিবেদিতা না থাকলে রবীন্দ্রনাথের কাবলিয়ার অনুবাদী হতো। ব্রজেন্দ্রনাথ শীল তিনি তো বিখ্যাত ফিলোসফার ছিলেন, তিনি স্বামীজির খুব বন্ধু ছিলেন। ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজির চোখ নিয়ে বলেছেন, বুদ্ধিতে ব্যঞ্জনায় পরিহাসে করুণায় দীপ্ত প্রকট ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করিত, রসে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সে দৃষ্টির ইন্দ্রজালে তো কাহার অব্যাহত ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে স্বামীজির ছাত্র জীবনেই বন্ধুত্ব বলতে যাচ্ছে, কোনো সন্দেহ নেই সেখানে। ওর লোকে যাই ঝগড়া কথা নানা রকম কথা বলা হয়। কারা কাহিনীতে শ্রী অরবিন্দ লিখছেন যে 3 সপ্তাহ ধরে স্বামীজি তাকে কর্মযোগ বুঝিয়েছিলেন। বিবেকানন্দের কর্মযোগ সব কর্মযোগের থেকে আলাদা। নমস্কার। স্মরণে মননে চিন্তায় চেতনায় স্বামী বিবেকানন্দ নামক পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি। অ্যাজ ইউজুয়াল বাক্যালাপে আমার সঙ্গে রয়েছেন সুবিখ্যাত সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তরুণ বাবু, স্বাগত আমাদের পডকাস্টে। পডকাস্ট গতবারই আমরা বেশ মুখরোচক আলোচনা করেছিলাম স্বামীজি এবং মেসনিক লজ নিয়ে, যেটা অনেকে আরো অনেকজন আমাদের বহুদিন ধরে রিকোয়েস্ট করে আসছেন, এবং আপনিও নিশ্চয়ই বহু রিকোয়েস্ট পেয়েছেন যে আমাদের এই সময় বাড়ানোর আর্জি নিয়ে। যে অনেকে তো রসিকতা করে অনেক রকম ভাবে লিখেছেন, যেহেতু এটা কি হলো মুক্তযুগ করে রসিকতা অনেক কিছু লিখেছেন। আমাদের একটাই বক্তব্য, যেটা তরুণবাবু আমাদের বাকচক্রের যে অনুষ্ঠান হয় তাতে বলেছেন, যে আমরা কিন্তু সময় বেশি বাড়ানোর ব্যাপারে একটুখানি কনসার্ন এই জন্য যে সময় বাড়ালে আপনাদেরই অসুবিধা বেশি হবে। সেই জন্য আমরা চেয়েছি তারই মধ্যে যতটুকু পারা যায় সময়ের একটুখানি রাখি। যদিও আপনারা যেরকম বলেন যখন খুব ইন্টারেস্টিং সাবজেক্ট হয় তখন একটুখানি আমরা সেই ফ্লেক্সিবিলিটি রাখি। সুতরাং আজকেও চেষ্টা করবো সেই রকম একটা ফ্লেক্সিবিলিটি রেখে আমাদের আলোচনা করতে। আজকে আমাদের আলোচনার বিষয় তরুণবাবু হচ্ছেন যে স্বামীজি এবং তৎকালীন বিখ্যাত বাঙালি। মানে প্রথমত হচ্ছে কন্ট্রাস্টিং এজ তাদের। স্বামীজির বয়স যখন বিখ্যাত হলেন কোন সময়, 31 বিখ্যাত ধরুন। তার বিবেকানন্দ তার যে শিকাগো বক্তৃতা নিয়ে যদি শুরু করি, 30 বছর 30 আর তিনি চলে গেলেন 39, মাত্র 9 বছর। তার মধ্যে যেটুকুনি বিখ্যাত। কিন্তু ইতিমধ্যে বাংলায় তো অনেক বিখ্যাত বাঙালির সংখ্যা কম ছিল না, কিন্তু তাদের বয়সের গ্যাপটা অনেকটা। আমার প্রশ্ন হচ্ছে, ওইরকম একটা ইয়াং ছেলে এইরকম পৃথিবীব্যাপী যার স্বীকৃতি, সেইটে মহাপুরুষদের মধ্যে বা বিখ্যাত বাঙালিদের মধ্যে কজন তাদের মধ্যে সেই স্বীকৃতিটা তার আবিষ্কার করতে বলা হয়েছে? তার মধ্যে নাম বলতে আমার সঙ্গে সঙ্গে মনে পড়ছে, প্রথমেই যার কথা মনে পড়ছে তিনি হচ্ছেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কেননা একটা ছোট্টখাট্ট কন্ট্রোভার্সি ছিল। আমি চাইবো যে আপনি সেইখান থেকেই শুরু করুন, তারপর ধরুন স্যার আশুতোষ মুখার্জি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্যার গুরুদাসের ওপর যে কন্ট্রোভার্সিটা বেশ, সেটা জোর করে কিছু মানুষ তৈরি করেছে। আচ্ছা, মনে রাখতে হবে, যখন কার্জন তার কলকাতার বক্তৃতা দেন সমাবর্তন উৎসবে, এবং যেখানে তিনি বলেন যে ভারতীয়রা তোমরা সৎ হবে, তোমরা মিথ্যার আশ্রয় নেবে না, সেই বক্তৃতায় উপস্থিত ছিলেন সেনেট হলে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা অনুষ্ঠান যখন শেষ হয় তখন যারা উপস্থিত ছিলেন তাদের বলেন যে আপনার অনুষ্ঠান চলাকালীন প্রতিবাদ করলেন না কেন। এবং তারপর স্যার গুরুদাসকে নিয়ে তিনি নারকেলডাঙ্গার বাড়িতে আসেন, এবং সেখানে প্রবলেমস অফ দি ফার ইস্ট বলে একটি বই কার্জনের লেখা ছিল। সেই বইতে দেখা যাচ্ছে যে কার্জন যখন কোরিয়ায় পোস্টেড হয়েছিলেন, সেখানে মানুষ তাকে জিজ্ঞেস করে যে আপনার বয়স কত, রাজকর্মচারীরা। তিনি বলেন 40 বছর। কারণ সাহেবদের একটা ধারণা ছিল 40 বছর না হলে কেউ তাকে মানবে না, তখন তার আসল বয়স 36। এবং তাকে বলা হয় যে আপনার তো স্বাস্থ্যটা বড় সুন্দর, বলে সে আপনাদের সুন্দর আবহাওয়ার জন্য। সেইটি নিয়ে এই নারকেলডাঙ্গার বাড়ি থেকে স্যার গুরুদাস এবং নিবেদিতা স্টেটসম্যান অফিসে যান। তখন কিন্তু এই 4 চৌরঙ্গি স্কোয়ার অফিস নয়, মেট্রো সিনেমার পেছনে স্টেটসম্যান অফিস।
এবং সেখানে গিয়ে সেটা ছিল শনিবার দিনকে খবরটা কাগজে বেরোয়, রোববার দিনে কাগজে বেরোয়, রোববার দিন তখন সব কাগজ বন্ধ থাকতো, তাহলে সোমবার কোনো কাগজ বেরোয় না, মঙ্গলবার যে কাগজটা বেরোয় সেই কাগজে খবরটা আবার বেরোয়, খবরটা লেখা হয়। র্যাডক্লিফ তিনি যিনি এডিটর স্টেটসম্যানের, তিনি একটা বড় পোস্ট এডিটোরিয়াল লেখেন এবং নিবেদিত একটা চিঠি লেখেন এবং তিনটেতেই তুলোধনা করা হয় কার্জনকে। আচ্ছা, তার কেন্দ্রবিন্দুতে কিন্তু নিবেদিত এবং স্যার গুরুদাস, এগুলো 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে কলকাতায় টাউন হলে সভা হবে বিবেকানন্দ। এই কাগজের কোন স্টেটসম্যানে যেহেতু আপনি আছেন, এর কোনো কপি বা এই পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেখানকার দিনে? আমরা স্টেটসম্যানে এখন পর্যন্ত 1920 সাল অব্দি ডিজিটাইজ হয়ে গেছে, আমরা পিছন থেকে ফিরছি আস্তে আস্তে। তবে একটা সম্ভাবনা আছে, হ্যাঁ হ্যাঁ আছে, কোনদিন আমরা সেই স্টেটসম্যানে মঙ্গলবার যে রিপোর্টটা বেরিয়েছে পাবো আমরা? বাহ, সরি, সেই রিপোর্টটা তো আপনার পাওয়া যাবে কয়েক বছরের মধ্যেই যাবে। হ্যাঁ, যেমন ধরুন রামকৃষ্ণ দেবের যে তার যে শেষ যাত্রা নয়, যেদিন তার ভরসাস্থির সিমলাপাড়া থেকে কাঁকুরগাছিতে রামচন্দ্রের বাড়িতে যায়, তার রিপোর্টটা তো পাওয়া যায় স্টেশনে। তাই নাকি? একদম, তার গোটা রিপোর্টটাই পাওয়া যায়। বাহ, তাহলে এই যে চিঠিটার কথা বললেন, যে আর্টিকেলটা র্যাডক্লিফের আর কি, সেটা পাওয়ারও সম্ভাবনা খুব আছে, খুবই আছে। সে খুব ইন্টারেস্টিং। এবং স্যার গুরুদাসের নামে দেখুন প্রত্যেক যুগে না কিছু কিছু মানুষ থাকেন যাদের গুপ্ত শত্রু থাকে। স্যার গুরুদাসের কাছে বলা হয় যে যখন টাউন হলে সভা হবে, সেই সবার জন্য স্বামীজি চেয়েছিলেন যে স্বামীজি থ্যাঙ্কস গিভিং, স্বামীজি আমেরিকায় রয়েছেন, আমেরিকানরা বা ইউরোপিয়ানরা থ্যাঙ্কস গিভিং এ বিশ্বাস করে, তারা স্বামীজির জন্য এত করেছেন আর কলকাতা সভা করে সেটাকে স্বীকৃতি জানানো। স্যার গুরুদাসকে বলতে সবাই বলেন যে স্যার গুরুদাস বলেছিলেন যে যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে স্বামীজিকে চাবুক মারা হতো। কাকে বলেছেন কেউ জানে না, কিন্তু অসমর্থিত খবর, একদম অসমর্থিত। সোর্সেস সেড, গৌর কিশোর ঘোষ বলতেন যে সোর্স হচ্ছে ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় মিথ্যা, কেউ জানে না, বরং যেটি জানা যায় সেটি সাংঘাতিক। এই যে রামকৃষ্ণ মিশন থেকে এটি টাউন হলে অর্গানাইজ করা হয়েছিল, তার কনভিনার ছিলেন স্বামী অভেদানন্দ কালী। তিনি আরকেলডাঙ্গার বাড়িতে এসে স্যার গুরুদাসকে আমন্ত্রণ জানান। স্যার গুরুদাস অনুষ্ঠানের সভাপতি করার অক্ষমতা জানান, কোথাও গালাগাল দেননি কিন্তু স্বামীজি। নিশ্চয়ই অভেদানন্দ নিজের লেখা আছে, তিনি একটি আধখানা কটু শব্দ ব্যবহার করেন। ফলে ওই যে চাবুক মারা হতো ইত্যাদি, অভেদানন্দজিকে বলতেন, ঘাট ধরে বের করে দিতে পারতেন যে কেন এসছো, আমি যাবো না। কিন্তু তিনি সবিনয় অক্ষমতা করে জানতেই পারেন। এবং সেই সভার সভাপতিত্ব করা হয় পিয়ারীমোহন মুখোপাধ্যায়। তিনি কিন্তু ডাইরেক্টলি বলেন যে আমি সভাপতিত্ব করব, কিন্তু কায়স্থ ছেলে কালাপানি পার হয়েছে, তাই কোথাও স্বামী বিবেকানন্দ বলবো না, বলবো ব্রাদার বিবেকানন্দ। তার রেকর্ড আছে। কিন্তু অভেদানন্দজির লেখায় আছে যে স্যার গুরুদাস কোন রকমের কটু কথা বলেছেন, অভেদানন্দজি লেখেননি। এবং যখন অনুষ্ঠান লেখাতে কোনো মানা ছিল না, যদি কটু শব্দ লিখতেন অবশ্যই লিখতেন, কেন লিখতেন না, বলতেন যে স্বামীর সঙ্গে এই কথা বলেছেন তিনি। অভেদানন্দজি এবং যখন টাউন হলে যেদিন সভা হয় সেদিন স্যার গুরুদাস পৌঁছন, স্যার গুরুদাস অ্যাটেন্ড করেছিলেন অবশ্যই। এবং পিয়ারীমোহন মুখোপাধ্যায় যে বক্তৃতা ছিল সে বক্তৃতা পাওয়া যায়। সেই বক্তৃতায় পিয়ারীমোহন মুখোপাধ্যায় শুরু, ধরুন তিনি তো দর্শকের সামনে বসেছেন নিশ্চয়ই, এবং বক্তৃতা শুরুই হচ্ছে মোস্ট রেসপেক্টেড জাস্টিস গুরুদাস বন্দ্যোপাধ্যায়, জাস্টিস মিস্টার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ডিগনিটারিজ। কেন বললেন? তার যদি অতই বিবেকানন্দের প্রতি উষ্মা থাকে, যদি তাকে মনে হয় যে হিন্দু রাষ্ট্র হলে তাকে চাবুক মারা হতো, তাহলে তিনি যেতেন না, একদমই না। এবং স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় যে উদারতা ছিল, তিনি হিন্দু রাষ্ট্র কথাটিই বলবেন না। তিনি যদি বলতেন তাহলে যেতেন না। গেলেন কেন? কষ্ট করে টাউন হলের, তখন তো লিফট নেই টাউন হলে, ওই সিঁড়ি ভেঙে, ওই সিঁড়ি টাউন হলের সিঁড়ি দেখেছেন তো কত সিঁড়ি, ওই সিঁড়ি ভেঙে ওপরে উঠতেন না। এবং যদি তিনি ইনসিগনিফিকেন্ট ব্যক্তিত্ব হতেন
তাহলে যিনি প্রিজাইড করছে তিনি অ্যাড্রেস করে ফেলেন। তিনি তাকেই অ্যাড্রেস করছেন, ঠিক। মিস্টার জাস্টিস স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ডিগনিটারিজ, dignitaries। সে তো পাওয়া যায় বক্তৃতা। ঠিক ঠিক। ফলে তিনি স্বামীজির থেকে বয়সে বড় ছিলেন। তিনি ভারতবর্ষের প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় উপাচার্য ছিলেন এবং বিরাট মাপের মানুষ ছিলেন। তিনি স্বামীজির সমকালে বাংলাদেশে ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী তার স্কুলে পড়াতেন, স্বামীজি চাকরি চলে গিয়েছিল, আমি সে বিষয়ে কোনো আলোচনা করবো না। ঠিক ঠিক। আলোচনার বিষয়টি বড় সাংঘাতিক। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের পরে আমি বিদ্যাসাগরকে সবচেয়ে বেশি সম্মান করি। বাহ বাহ বাহ। এটা তো স্বামী তার চলে যাওয়ার পরে। নিশ্চয়ই। এরা বড় ছিলেন। স্বামীজি যারা বিখ্যাত বাঙালি তার সঙ্গে স্বামীজির যোগাযোগ হয়েছে জগদীশ চন্দ্র বোস। জগদীশ চন্দ্র বোস, আচ্ছা, বয়সের ডিফারেন্স তো প্র্যাকটিক্যালি পিতা পুত্র না, পিতা পুত্র না হলে বড় ভাই, অনেক বড় ভাই। জগদীশ চন্দ্র যখন প্যারিসে বক্তৃতা করেন তখন স্বামী সেখানে উপস্থিত ছিলেন এবং সেই চিঠিতে তিনি লেখেন ব্রহ্মানন্দজিকে যে বসু দম্পতি যেখানেই যান সেখানেই তারা সম্মান পান এবং বলেছেন যে এই বুধ মণ্ডলীর মধ্যে এক বঙ্গীয় কায়স্থ সন্তান জগদীশ চন্দ্রের কথা বলেন। পরে জগদীশ চন্দ্রের সঙ্গে স্বামীজি খুব বন্ধু হয়। জগদীশ চন্দ্রের পার্সি বাগানের বাড়িতে স্বামীজি বহুবার এসেছেন এবং এসে অবলা বসুকে বলতেন যে আপনি ওই পূর্ববঙ্গের মতন ওই মাছের ঝুলটা ঠিক করবেন। একদিন স্বামীজি গেছেন কোট প্যান্ট পরে, স্বামী তো কোট প্যান্ট পরতেন, কলকাতাতেও পরতেন। স্বামীজি কিন্তু ভাবার কোনো কারণ নেই, সবসময় গেরুয়া পরে ঘুরে বেড়াতেন। স্বামীজি কোট প্যান্ট পরে ঘোড়ার গাড়ি করে এসছেন, তো জগদীশ চন্দ্র এবং লেডি অবলা বসু তার গঙ্গার ধারে বেড়াতে গেছেন, ওরা গঙ্গার ধারে প্রায় যেতেন। তো স্বামীজি তখন ওর বাড়ির কাজের লোককে চিঠি দেন এবং জগদীশ চন্দ্র ফিরে আসতে বলেন যে ওই বেলুর মঠের সন্ন্যাসী এসেছিলেন। এই চিঠিটা হচ্ছে যে প্রদেশী কংগ্রেসের সভাপতির জন্য আপনার নাম প্রস্তাব করা হয়েছে, আমি আপনাকে বলছি আপনি বিজ্ঞানের লোক, রাজনীতিতে যাবেন না। জগদীশ চন্দ্র রাজনীতিতে গেলেন না, তিনি সেই যে তার যে প্রভিন্সিয়াল কংগ্রেসের যে প্রেসিডেন্টশিপ তিনি নিলেন না। দেখুন, এটাও কিন্তু একটা অপ্রকাশিত, কিন্তু জানেন না একেবারে তথ্যপূর্ণ ভিত্তিতেই তো আপনি বলছেন এই কথাটা, যে স্বামীজির অ্যাডভাইসই প্র্যাকটিক্যালি তিনি। প্রণতাদের একটি বই আছে অপ্রকাশিত বিবেকানন্দ উপেক্ষিতা ক্রিশ্চিয়ান, এটি বেরোতো অমৃত পত্রিকায়। আমি তার যখন ছাত্র, স্বামী লোকেশ চন্দ্রের কথায় আমি কেটে কেটে রেখেছিলাম, পয়সাটা বাঁধিয়েছি এবং জগদীশ চন্দ্রকে তিনি বলাতে তিনি প্রেসিডেন্টশিপ নিলেন না। মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও তো কন্টেম্পোরারি ছিলেন, জগদীশ চন্দ্র বসু বড় ছিলেন, বয়সে বড়। তিনি রাজনীতি গেছেন কিন্তু জগদীশ চন্দ্র বসু তার চেয়ে ছোট না। এবং জগদীশ মায়াবতীতে গেছেন, রামকৃষ্ণের সঙ্গে খুব তার পরিচয় ছিল, বন্ধুর সম্পর্ক ছিল। উদ্বোধন পত্রিকা তিনি লিখেছেন এবং খুব, এবং জানেন তো যে জগদীশ চন্দ্র মানে নিবেদিতা না থাকলে রবীন্দ্রনাথের কাবলিয়ার অনুবাদী হতো, অনুবাদ তো নিবেদিতা করেন। আর জগদীশ চন্দ্র রবীন্দ্রনাথের বয়সে সামান্য বড় ছিলেন, আর এই চারজন ছিলেন সমবয়সী। রবীন্দ্রনাথ, জগদীশ না, বিবেকানন্দ, ব্রজেন্দ্রনাথ শীল এবং আশুতোষ মুখার্জি। সারাশুতোষের সঙ্গে স্বামীজির যোগাযোগের বিশেষ খবর পাওয়া যায় না, কিন্তু স্বামী মাধবানন্দজি সন্ন্যাসী হয়ে রামকৃষ্ণ মিশন যোগ দেওয়ার পরে আশুতোষ দুঃখ করে বলেছিলেন যে নরেনের সব ভালো, শুধু আমার বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ ছেলেগুলোকে সাধু করে নিচ্ছে। কি অসাধারণ কথা, অসাধারণ কথা। আচ্ছা, আরেকজনের নাম তো আসেই, ব্রজেন্দ্রনাথ শীল। তিনি বিখ্যাত বাঙালি তো বটেই, বিখ্যাত বাঙালি, অরিজিনাল থিঙ্কার বলা হয়ে থাকে। তিনি অত বড় একজন ফিলোসফার, নিবেদিতার খুব কাছের মানুষ ছিলেন। তিনি বিবেকানন্দ এবং সারাশুতোষেরও যথেষ্ট, অবশ্যই অবশ্যই স্নেহভাজন বলুন, আস্থাভাজন বলুন। আপনার ব্রজেন্দ্রনাথ শীল তিনি তো বিখ্যাত ফিলোসফার ছিলেন, তিনি স্বামীজির খুব বন্ধু ছিলেন। তিনি দুঃখ পেয়েছিলেন যে স্বামীজি কেন রামকৃষ্ণের কাছে গেলেন, স্বামীজি কেন রামকৃষ্ণের কাছে গেলেন, দুঃখ পেয়েছিলেন। তারপর একদিন তিনি দক্ষিণেশ্বরে যান এবং মাঝে মাঝে অসময়ে বৃষ্টি হয় না, সেই দিনও আকাশ কেঁপে কালো মেঘ হলো, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এবং দক্ষিণেশ্বরের ঘরের মধ্যে ব্রজেন্দ্রনাথ ছিল এবং শ্রীরামকৃষ্ণ। তারপর শ্রীরামকৃষ্ণ নানা কথা বললেন
এবার আস্তে আস্তে মেঘ কেটে গেল, সন্ধ্যেবেলায় তারা উঠলো, ব্রজেন্দ্রনাথ শীল ঘোড়ার গাড়ি করে ফিরছেন কলকাতায়। এবং তখন তিনি বলছেন যে আজকে এসে শ্রীরামকৃষ্ণের কথা বলে আমার মনে হলো যে নরেন কোনো ভুল জায়গায় আসেনি। তার মানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ব্রজেন্দ্রনাথ শীলের নিশ্চয়ই অনেকক্ষণ ডিসকাশন হয়েছে। অনেকক্ষণ আছে। এক, দুই হচ্ছে স্বামীজি স্কটিশ চার্চের সম্বন্ধে তিনি বলছেন যে আমি তার থেকে সিনিয়র ছিলাম বলে আমার সম্বন্ধে সে কখনো অশিষ্ট বাক্য ব্যবহার করত না, কিন্তু আমার অবর্তমানে যারা প্রতি প্রাতিষ্ঠানিক ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে নরেন্দ্রনাথ তাদের অশিষ্ট বাক্যবাণে বিদ্ধ করত, সেটি বলেছেন। আবার ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজির চোখ নিয়ে বলেছেন, বুদ্ধিতে ব্যঞ্জনায় পরিহাসে করুণায় দীপ্ত প্রকট ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সে দৃষ্টির ইন্দ্রজালে তো কাহার অব্যাহত ছিল। তিনি স্বামীজির অত্যন্ত ভালোবাসতেন স্বামীজিকে, স্বামীজি খুব কাছের মানুষ ছিলেন, স্বামীজির সমবয়সী ছিলেন। যেহেতু স্বামীজির 1 বছর এই একাডেমিক ইয়ার নষ্ট হয়েছিল, স্কটিশ কলেজে তিনি 1 বছরের সিনিয়র ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে স্বামীজির ছাত্র জীবনেই বন্ধুত্ব, বলতে যাচ্ছে কোনো সন্দেহ নেই সেখানে। ওর লোকে যাই ঝগড়া কথা, নানা রকম কথা বলা হয়, লোকে পড়ে না। যদি ঝগড়াই থাকতো তাহলে সঙ্গীত কল্পতরু গ্রন্থে কি করে গলা সারতে হয় সেটি বলতে ভৈরব রাগের কথা আলোচনা করে রবীন্দ্রনাথের গানের দুকুলি নিতেন না। যদি অতটাই ঝগড়া থাকে তাহলে শ্রীরামকৃষ্ণকে রবীন্দ্রনাথের গান শোনাতেন না, কারণ তিনি জানতেন যে ঠাকুর আধ্যাত্মিকতার আধ্যাত্মিক ভাবে যে গভীর আধ্যাত্মিকতা যে গানে নেই সে গান শোনেন না। তিনি তোমার এই করিয়াছি শুনিয়েছিলেন স্বামীজিকে, মহাসিংহাসনে সন্ধ্যে বসে শুনিয়েছিলেন, আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন শুনিয়েছিলেন, এবং ঠাকুর বলেছিলেন যিনি লেখক তার আধ্যাত্মিক চেতনা আছে। ঠাকুর নিজেও রবীন্দ্রনাথের গান শুনেছিলেন কাশীশ্বর মিত্রের বাড়িতে। আমাদের দুর্ভাগ্য মাস্টারমশাই সেটি উদ্বোধনে উল্লেখ করেন, এবং আমরা এটাও দুর্ভাগ্য আমাদের যে যখন মাস্টারমশাই উদ্বোধনে রবীন্দ্রনাথের গানের কথা লিখেছেন সেখানে লেখককে তার কথা লেখেননি। আপনার কাছে শোনা আরেকটা কথা প্রাসঙ্গিক লাগে এই প্রসঙ্গে, আপনি বলেছিলেন না যে রবীন্দ্রনাথ স্বামীজি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, আমি তো বিশ্বাস করি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ, দেশাত্মবোধক নোবেল প্রাইজ মানে তো ইন্টারন্যাশনালি ফেমাস, ইন্টারন্যাশনাল রেকগনিশন, তারা অবশ্যই জোড়াসাগর বাড়িতে চলে যেতেন, কারণ তিনি ভারতবর্ষের সম্মান এনেছেন। জগদীশ চন্দ্র যখন প্যারিস কংগ্রেসে বলছেন সেটা ভারতবর্ষের কথা, তাই স্বামীজি তাকে সম্মান জানিয়েছেন। রবীন্দ্রনাথ ভারতবর্ষের সম্মান, অবশ্যই স্বামীজি যেতেন 100%। শুধু যেতেন না, আপনি বলছেন যদি ওনার পূজা অঙ্গের গানগুলি বা স্বদেশ পর্যায়ের গান শুনলেন না, সেই সবটা শোনেননি। রবীন্দ্রনাথ স্বদেশ পর্যায়ের গান লিখেছেন 1902 থেকে 1906, আর 1902 সালে চলে গেছেন। যদি থাকতেন নিশ্চয়ই যেতেন। যা কিছু ভারত, এবং রবীন্দ্রনাথের স্বামীজির অ্যাসেসমেন্ট কি, যখন পরিব্রাজকের কথা লিখছেন দীনেশ চন্দ্র সেনকে, সেখানেও বলছেন পূব পশ্চিমের এই উদার ভাব এটি না পড়লে বিশ্বাস করা যায় না। এই যে স্বামীজি পরিব্রাজক গ্রন্থ অর্ধেক লোক পড়ে না, জানেই না, সেটি সম্বন্ধে বলেছেন। এবং ওই যে অ্যাসেসমেন্ট বিবেকানন্দের যে পূর্ব পশ্চিমকে দক্ষিণে ও বামে রেখে মাঝখানে দাঁড়াতে পেরেছিলেন, তারপর অ্যাসেসমেন্ট মানবেন্দ্রনাথকে বলেছিলেন তিনি আর কয়েক বছর বাঁচলে নিজেই ঝেঁটিয়ে দেশ থেকে সব কুসংস্কার সরিতে। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, আমরা মনে করি, বিশেষ করে কিছু সাহিত্যিক মনে করেন যে দুজনে বসে কেন গল্প করলেন না। সময়টা কি? ব্রাহ্ম সমাজে গল্প করেছেন কি করেননি আপনি দেখতে গেছেন? তখন কি সব লেখা হবে নাকি তাদের সম্বন্ধে? তাদের ব্রাহ্ম সমাজে সবাই জানতো নাকি তিনি বিশ্বকবি হবে আর উনি বিরাট সন্ন্যাসী হবেন? কেউ তো জানতো না। যদি বন্ধুত্ব না হতো তাহলে লীলাবতী, কৃষ্ণকুমার মিত্রের সঙ্গে লীলাবতীর বিয়ে হয়, রাজনারায়ণ বসুর মেয়ে। তার জন্য দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে 6টি গান লিখতে অনুরোধ করেন যে বিবাহ আসরে গাওয়ার জন্য, এবং রবীন্দ্রনাথের গানের দল তৈরি করেন। সেই দলের মূল গায়ক হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, বাকিরা অন্ধ চুনিলাল, ডক্টর সুন্দরীমোহন দাস এবং অন্ধ চুনিলাল ছিলেন, নৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ দত্ত, এরা ছিলেন। সেই যে লিড সিঙ্গার ছিলেন জোড়াসাগর বাড়িতে গান তুলে দিতেন। যে খুব শত্রু, তাকে আপনি অপছন্দ করেন, তাকে গান গাওয়াবেন? যদি বিবেকানন্দ রবীন্দ্রনাথকে অতই অপছন্দ করবেন যেরকম সাহিত্যিকরা মনে করেন, তাহলে 57তম মাঘোৎসবে আচার্য, ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য মশাই
তার বাড়িতে সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে স্বামীজি গাইতেন না। ব্রাহ্ম সমাজের বাইরে এই গানটি প্রথম গীত হয়েছিল, মনে রাখতে হবে আমাদের। ফলে আমরা কি জানেন তো, বাঙালির মুশকিল হচ্ছে বাঙালির বাইনারিতে বিশ্বাস করে, সবসময় ঝগড়া লাগিয়ে দেওয়াতে বিশ্বাস। কোনো ঝগড়া ছিল না, দুজনের পথ আলাদা ছিল। এবং যখন ওকাকুরা এসছেন স্বামীজিকে জাপানে যাওয়ার জন্য নেমন্তন্ন করতে, যখন স্বামীজিকে বলেছেন যে আপনি জাপানে আপনি জীবনের শিক্ষা দিন, স্বামীজি বলেছেন আমি পারবো না, রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয় আছেন, তার কাছে যাও, তিনি জীবনের মধ্যে আছেন। এবং ওকাকুরা এই কথা রবীন্দ্রনাথকে বলতেই তিনি বলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, নো বিবেকানন্দ। ওই যে বলা হয় রোমাডোলাকে বলেছেন, ওটা ঠিক নয়, তার কোনো প্রমাণ নেই। রোমাডোলার যে ভারতের ডায়েরি, তার কাছে ঘটনার উল্লেখ নেই। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ, there is nothing negative in him, everything positive and affirmative। এটি রবীন্দ্রনাথ রোমাডোলাকে বলেননি, ওটা প্রচলিত কথা। যেমন স্বদেশ বিদেশ উচলি উঠেছে গানটি, এটি অভেদানন্দজির লেখা নয়। অভেদানন্দজি যে বাংলা, সেই বাংলার সঙ্গে গানের বাংলা মেনে না। আচ্ছা, কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন তো অসাধারণ মানুষ ছিলেন, তার সঙ্গে কোনোভাবে স্বামীজির না যোগাযোগের কোনো খবর বা এ রয়েছে, বা আর কোন বিখ্যাত বাঙালির কথা আপনার মনে পড়ছে কিনা? এই আলোচনা তো শেষ নেই। মানে দেখুন, আর বিখ্যাত বাঙালি মানে স্বামীজির শ্রী অরবিন্দ তো স্বামীজির সঙ্গে বলেন পরোক্ষ যোগ ছিল, প্রত্যক্ষ যোগ ছিল। শ্রী অরবিন্দ যখন স্বামীজি বিখ্যাত হচ্ছেন শিকাগোয়, তখন একটি অপূর্ব মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষ বেঁচে আছে আত্মসমর্পণের নয়, পৃথিবীকে জয় করার জন্য। গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ, মার্কড আউট বাই দ্য মাস্টার অ্যাজ দ্য হেরোইক সোল, destined to take the universe in his two hands and change it, was the first visible sign that India is awake, not only to survive but to conquer. অসাধারণ কথা, অসাধারণ কথা। দ্বিতীয় কথা, বিপ্লব আন্দোলনে যারা শ্রী অরবিন্দের কাছে এসেছিলেন তারা সবাই অনুপ্রাণিত হয়েছিলেন। কারা কাহিনীতে শ্রী অরবিন্দ লিখছেন যে 3 সপ্তাহ ধরে স্বামীজি তাকে কর্মযোগ বুঝিয়েছিলেন, এবং তারপরে যখন তিনি জেল থেকে বেরোলেন, তখন মনে রাখতে হবে উত্তরপাড়া বক্তৃতায় তিনি আধ্যাত্মিক তার যে অনুভূতি সে সম্বন্ধে বলেন। এবং সেখানে তিনি বলছেন, যখন বিভিন্ন সেলের সামনে দিয়ে যাচ্ছি, সেখানে কয়েদিরা রয়েছে, গাছ রয়েছে, সেখানে মানুষজন দেখছি, সেখানে শ্রী অরবিন্দ বলছেন, আই সি বাসুদেব এভরিওয়্যার ইন দি ডার্ক এন্ড সোলস এন্ড মিসইউজড বডিজ। ট্রান্সফরমেশন টুয়ার্ডস আধ্যাত্মিকতা, কর্মযোগ। দেখুন, বিবেকানন্দের কর্মযোগ সব কর্মযোগের থেকে আলাদা। বিবেকানন্দ কর্মযোগের কেন্দ্রবিন্দুতে মানুষকে বসিয়েছেন, এবং নিষ্কাম কর্মটা কেন? ওই মানুষটির উন্নতির জন্য। নিষ্কাম কর্ম কেন? তার চোখের জল মোছানোর জন্য। নিষ্কাম কর্ম কেন? তার সুখে সুখী হওয়াটাই মুক্তি, স্বামীজি বলছেন। যখন মানুষ সেই বোধ যখন তার মধ্যে আসে, তখন স্বার্থপরতা, হীনমন্যতা নিশ্চিত থাকে না। এবং একটা কথা মনে রাখবেন, স্বামী যেহেতু উত্তর কলকাতায় জন্মেছিলেন এবং অত্যন্ত সচ্ছল পরিবারের সন্তান ছিলেন, স্বামীজির বাবার সবাই ছিলেন বন্ধু, যারা দক্ষিণ বাড়ির কায়স্থ। স্বামীজির বাবার ব্যক্তিগত বন্ধু ছিলেন নিমাই চরণ বোস। নিমাই চরণ বোস অত্যন্ত বড় অ্যাটর্নি ছিলেন, সে বিষয়ে যাচ্ছি না। তিনি খুব বাবু মানুষ ছিলেন। সেই যুগে তার বাড়ির গ্রেট ডেন কুকুর দার্জিলিং এ যেত গরমকালে। সেই নিমাই চরণ বোস বিবেকানন্দের মেসনিক লজের মেন প্রপোজার ছিলেন, এবং সেকেন্ড করেন ডব্লিউ.সি. ব্যানার্জি, যিনি পরের বছর কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। এরা সবাই স্বামীজিকে চিনতেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বামীজির বক্তৃতা শুনে মোহিত হয়েছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামীজিকে বলেছেন, তোমার চোখটা যোগীর মতন। এবং স্বামীজি নিবেই থেকে নিয়ে দেবেন্দ্রনাথের বাড়িতে যান। রবীন্দ্রনাথ তখন কলকাতায় ছিলেন না, নিবেইতে চা খান, এবং দেবেন্দ্রনাথের বাড়িতে জোড়াসাঁকোয় স্বামীজি চুরুট খেয়ে চলে আসেন। এগুলো তো ছিল, কারণ স্বামীজি কলকাতার ছেলে ছিলেন। তিনি যখন মহাকালী পাঠশালায় যাচ্ছেন, মাতাজির পাঠশালায় গিয়েছিলেন, তো সেই মাতাজিও বিখ্যাত মানুষ, তার মহাকালী পাঠশালা স্বামীজি দেখতে যান। এবং তারপর তিনি কোথায় যেতে হবে, ঘোড়ার গাড়ির গাড়োয়ানকে বলছেন এই চোর বাগান দিয়ে চল, কারণ কলকাতায় ঘুরে বেড়াতেন। তো স্বামী তো গাড়ি করে কলকাতায় ঘোরেননি, পাড়ায় পাড়ায় হেঁটে বেরিয়েছে, এবং সবাই তাকে চিনত বিশ্বনাথ দত্তের ছেলে বলে। মাঝখানে স্মৃতিপাটি করা চুল, ঠাকুরের বিখ্যাত বর্ণনা,
পাটি করা চুল, সম্মুখ ঠেলা চোখ, দেখলাম ভেতরটা গামছা নিংড়ানোর মতো করে নিংড়াচ্ছে। এ শরীর পরে মাকে বললে কলকাতার মতো তমগুণী জায়গায় এই সত্যগুণী ছেলে কি করে থাকে। স্বামীজিকে ব্যক্তিগতভাবে চিনতেন শিবনাথ শাস্ত্রী, ব্যক্তিগতভাবে চিনতেন বিজয় কৃষ্ণ গোস্বামী। যখন স্বামীজি ফেরেন বিলেত থেকে প্রথম দিন, তো তিনি তো বললেন স্বামী ব্রহ্মানন্দকে যে বিজয় বাবুকে এনে রাখো। তখন ব্রহ্মানন্দজি বললেন যে বিজয় বাবুর এখন অনেক শিষ্য শিষ্যা আছে ইত্যাদি। স্বামীজিকে চিনতেন গিরিশ ঘোষ, অমৃতলাল বোস, অমরনাথ দত্ত, নটি বিনোদিনী, সবাই স্বামীজিকে চিনতেন। এই লিস্টের কোনো স্বামীজি চিনতেন তো। স্বামীজি উত্তর কলকাতার ছেলে এবং কলকাতা বক্তৃতা মনে রাখবে, আমি আমি কলকাতার ছেলে, কলকাতার মাটিতে বসে খেলা করেছি, সেই মাটিতে বসেই আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কলকাতার সঙ্গে গর্ব ছিল। তিনি বলছেন ইস্ট অলওয়েজ, হোম ইজ বেস্ট। তাহলে কলকাতার সব বড় মানুষ স্বামীজিকে চিনতেন। উইলিয়াম হেস্টি চিনতেন, স্কটিশ কলেজের মাস্টারমশাইরা চিনতেন, ঘুরে বেড়াতেন তো স্বামীজি কলকাতায়। অম্বিকাচরণ গুহ চিনতেন, গোবর গুহর কাকা, যেখানে স্বামীজি ব্যায়াম করতেন। স্বামীজি আপনার মতিলাল বোসকে চিনতেন, তিনি বিখ্যাত সার্কাসের মালিক, সবাই চিনতেন স্বামীজি। লিস্ট ইজ আনলিমিটেড। স্বামীজি কলকাতার মানুষ তো, কলকাতার মানুষ। আমি বললাম তো লিস্ট ইজ আনলিমিটেড। আমাদের এই সময়ের প্রতিবন্ধকতায় আমরা বোধহয় এর বেশি আর একদিনের পডকাস্টে কভার করতে পারবো না। তরুণবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এই সুন্দর একটা সাবজেক্ট নিয়ে আমাদের অনেককে নিশ্চয়ই অনেক কিছু অজানা তথ্য, অজানা মানুষের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। আশা করি আপনারাও এনজয় করেছেন আজকের এই অনুষ্ঠানের এই পার্টিকুলার সাবজেক্টটা। আমার মনে হয় যে একটা পডকাস্টে করা সম্ভব নয়, কিন্তু আমাদের উপায় নেই, তাই জন্য আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনারাও এনজয় করেছেন। ভালো থাকবেন। নমস্কার।